আসসালামাইকুম এইচএসসির বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ফ্লো চার্টের এই স্পেশাল ক্লাসটাতে, যেই ক্লাসে আমরা ফ্লো চার্ট একদম জিরো থেকে পড়বো এন্ড যতগুলো প্র্যাকটিস করা সম্ভব হয় আজকের এই ক্লাসে আমরা ততগুলোই প্র্যাকটিস করব। কেমন? মানে আজকে ক্লাসে আমি তোমাকে ফ্লো চার্ট শেখাবো, আবার আজকে ক্লাসেই তোমাকে এগুলো প্র্যাকটিস করিয়ে মানে ক্লাস থেকে বিদায় দিব। কেমন? তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে জানাও যে আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমি দেখছি। ওকে ওকে ওকে, সমস্যা নেই। আমি দেখছি আমার সাথে মারুফা আছে, সাফিয়া, তারপর সাদিয়া, শিখা, ইসরাত জাহান সহ আরো অনেকেই আছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেকের সাথে আমার কিছুক্ষণ আগে অন্য একটা ক্লাসে দেখা হয়েছিল, এখন আবার আজকে ফ্লো চার্টের ক্লাসে এখানে চলে আসছো তোমরা। সমস্যা নেই, আমরা আজকে ইনশাআল্লাহ ফ্লোচার্ট খুব ভালোভাবে বুঝে সলভ করব। কেমন? অনেকেই ইউটিউবে আমাদের ফ্লোচার্টের ভিডিও দেখেছো, অনেকে আবার দেখো নাই। সো দেখেছো বা যারা দেখো নাই ওইগুলো আবার আমরা রিপিট করব, বাট প্র্যাকটিস করব আজকে এক্সট্রা। আজকে তোমাকে ক্লাসে আমি ঠিক যতটুকু পড়াবো অতটুকুর উপরই প্র্যাকটিস করবো এন্ড ফ্লোচার্ট ইনশাআল্লাহ সহজ মনে হবে। আমি তোমাদেরকে একটা কথা বলে দেই, তোমাদের এইচএসসি তে ফ্লোচার্টটাকে অনেকে কঠিন মনে করে, কারণ ও লাইফে কখনো ফ্লোচার্টের নাম শুনে নাই। বাট ফ্লোচার্টে 10 নম্বর ইজিলি চাইলেই তোলা পসিবল। এত ইজি একটা টপিক। ইয়েস, অনেক 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 সহজ একটা টপিক এটা। ঠিক আছে? জান্নাতুল ওয়াজিহা। সো আমরা একটু রিকোয়েস্ট করবো, তোমার বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু মেনশন তো দিতে পারবো না, বলতে পারো যে ক্লাস শুরু হয়ে গেছে। সো চলো আমরা ফ্লোচার্ট শুরু করে দিই। আচ্ছা, আমাদের পরীক্ষাতে কিভাবে আসে প্রশ্ন? 3টা প্যাসেজ আসে। প্যাসেজ 1 থেকে আসে এমসিকিউ, প্যাসেজ 1 থেকে আসে শর্ট কোয়েশ্চেন। প্রথম প্যাসেজটা থেকে আসে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন। প্যাসেজ 2 থেকে কি আসে? প্যাসেজ 2 থেকে ফ্লোচার্ট, বেশিরভাগ ফ্লোচার্টে আসে, অথবা ইনফরমেশন ট্রান্সফার। ফ্লোচার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার। আচ্ছা, আরো একটা প্যাসেজ আসে যেটা থেকে আসে সামারি। সো আমরা মূলত আজকে যে প্যাসেজ 2 মানে 3টাই সিন প্যাসেজ থেকে আসে, ঠিক আছে, মানে মেইন বই থেকে আসে। সো আমরা মেইন বইয়ের এই 2 নাম্বার প্যাসেজটা সম্পর্কে আজকে পড়বো, যেখানে ফ্লোচার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার আসে। ইনফরমেশন ট্রান্সফার একদমই সহজ, একদমই সহজ, প্লাস এটা একটু কম আসে। ফ্লোচার্টে আসার চান্স বেশি, আর এটা 10 নম্বর, সো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে ইভা? আচ্ছা, চলো আমরা তাহলে ফ্লোচার্ট শুরু করি। আমার মনে হয় তোমাদেরকে আমি সিলেবাসটা সম্পর্কে বেসিক আইডিয়া দিতে পেরেছি। কেমন? ইয়েস, মেজরিটি অধরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, সো তোমরা যারা আমার সাথে নতুন, আমাকে কখনো তোমরা কোথাও দেখো নাই বা দেখলেও আমার ব্যাপারে তোমার কিউরিওসিটি আছে জানার, বা কিউরিওসিটি নাই। আমার নাম হচ্ছে নাইম দুর্জয়। আমি টেনমেট স্কুলের ইংলিশ ডিপার্টমেন্টটা দেখভাল করছি, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি গত বছরই। এই তো, এটাই আমার পরিচয়। আর লাস্ট 5 ইয়ার্সেরও বেশি, 5 to 6 ইয়ার্স টেনমেট স্কুলে আছে। এই আমার পরিচয়। চলো আমরা এবার ফ্লো চার্টের ব্যাপারে একদম জিরো থেকে পড়াই স্টার্ট করি। আমরা বলি না যে সে মানুষটা এমন যে ফ্লোতে গা ভাসায়, স্রোতে গা ভাসায়। ঠিক আছে? সো এই ফ্লো মানে কি? তার মানে কি? স্রোত, প্রবাহ, ধারাবাহিকতা, একের পর এক আসা। ঠিক আছে? ফ্লো মানে কি? প্রবাহ, ধারাবাহিকতা, স্রোত, একের পর এক আসা, এইরকম। কেমন? সো এটাই বলছে যে ফ্লো মানে হচ্ছে প্রবাহ বা ধারাবাহিকতা। A flowchart is a type of diagram. Flowchart হচ্ছে এমন এক ধরনের চিত্র, ওই যে এরকম করে পরীক্ষা লিখতে হয়। সো এটা এমন এক ধরনের রেখাচিত্র that represents, যেটা উপস্থাপন করে the sequence of a workflow or process, কোন একটা কাজের ধারাবাহিকতা বা প্রসেস। কেমন? আচ্ছা, এরপর আমরা আসি যে ফ্লোচার্ট লেখার নিয়ম কি, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে। মানে
আমাদের এই টপিকটার এই পার্টটাতে তোমার না মিম আমার ইউটিউবে ভিডিওটা আছে, তোমরা সেখান থেকে দেখতে পারবা। আমাদের এই পার্টটাতে তোমরা অনেক কোয়েশ্চেন তোমাদের জাগবে, আমি বলবো যে শেষ পর্যন্ত ওয়েট করো, তারপর তুমি প্রশ্ন করো, কারণ তুমি এখন আমাকে যে প্রশ্নটা করবে এটা হয়তো আজকের ক্লাসে আমি একটু পরেই আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, সুলামিয়া বলছে ফ্লোচার্টের নিয়ম হচ্ছে পরীক্ষায় মনে করো যে প্রথমে তো একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের পরে একটা লাইন দেওয়া থাকবে, একটা যে মানে এই প্যাসেজটা পড়ো এবং এই স্পেসিফিক জিনিসটার উপর তুমি ফ্লোচার্ট লিখো। মনে করো যে ফ্লোচার্ট একটা প্যাসেজে তো বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? একটা প্যাসেজে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়, তার মধ্যে কি পুরাটা থেকে আমরা প্যাসেজে মানে পরীক্ষা লিখবো ফ্লোচার্ট? না, একদম নির্দিষ্ট করে দেয় যে প্যাসেজের এই থিমটা নিয়ে, প্যাসেজের এই জিনিসটা নিয়ে একটু কথা বলো বা লিখো, ফ্লোচার্ট করো, ঠিক আছে? আরবি সো বলছে যে পরীক্ষায় যদি শোয়িং, মেনশনিং বা হাইলাইটিং কথাটা থাকে, সবসময় যে থাকবে এমন না, নাও থাকতে পারে, বাট যদি শোয়িং, মেনশনিং বা হাইলাইটিং থাকে, এটার পরে যেই বিষয়টাকে নিয়ে ফ্লোচার্ট বানাইতে বলেছে ওই বিষয়টাকে নিয়ে আমরা ফ্লোচার্টটা লিখব, ঠিক আছে? আবার বলছি, সব সময় যেটা থাকবে এমন না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। বলছে রিড দ্য ফলোইং টেক্সট, মানে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক আ ফ্লোচার্ট। বলছে একটা নিজের টেক্সটটা পড়ো এবং একটা ফ্লোচার্ট বানাও অন দ্য অ্যাসপেক্টস এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক। অর্থাৎ দেখো ফোক মিউজিক মানে ইউনিট 2 লেসন 1 যেটা আছে তোমার, ওই লেসনটার সবকিছু থেকে মানে পুরো লেসনটা থেকেই যে তুমি ফ্লোচার্ট লিখবা ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে ফোক মিউজিকের শুধুমাত্র যে ক্যারেক্টারিস্টিক্স বা দিকগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, শুধু ওইটা নিয়েই তোমাকে ফ্লোচার্ট লিখতে হবে। বুঝতে পারলাম? পরীক্ষায় মেহেরুন শিমু তোমাদেরকে এইভাবে একদম দেওয়া থাকবে যে ফোক মিউজিকের যে বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যটা নিয়েই তুমি ফ্লোচার্ট লিখো, অর্থাৎ একদম স্পেসিফিক করে বলে দিবে, কেমন? একদম টু দা পয়েন্ট তোমাকে লিখতে হবে। আমি আজকে আবারও বলতেছি, এই ক্লাসটাতে আমরা অনেক প্র্যাকটিস করবো, দেখবা পারবা তুমি। আজকে ক্লাসে একটা ক্লাসই যথেষ্ট তোমার ফ্লোচার্টের জন্য। এর মধ্যে পরীক্ষায় টোটাল 6টা বক্স থাকে, একটা তো দেওয়াই থাকে। আচ্ছা, সো প্রথম ব্যাপারটা বুঝছি আমরা, প্রথম জিনিসটা কি বুঝছি ফ্লোচার্টের প্রথম কথা কি, প্যাসেজ মানে প্রশ্নে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে বলবে শুধু ওইটা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার মামা? সিমিন? ক্লিয়ার? হাসিব? ফ্লো মানে হচ্ছে ধারাবাহিকতা। এই ফ্লো চার্ট মানে এই স্টাইলে পরীক্ষায় যে নংটা আসবে, 2 নং এ আসবে, এইটার ক্ষেত্রে আমরা প্রথমে যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে প্রশ্নটা পড়ব, ঠিক আছে? প্রশ্নটা পড়তে গিয়ে আমরা দেখব যে প্রশ্নে কি বলেছে। এখানে বলেছে একটা ফ্লো চার্ট বানাইতে অ্যাসপেক্টস এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক, ফোক মিউজিকের যেই দিকগুলো আছে, ফোক মিউজিকের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে, ঠিক আছে? সো প্রথম মানে এতক্ষণ পর্যন্ত যারা একটু লেটে আসছো তাদের উদ্দেশ্যে বলতেছি, ক্লাস শুরু না হইতে বলে ক্লাস শেষ হবে কখন? হায় রে বলা পান, শেষ হবে না ক্লাস, সারাদিন চলবে। আমাদের এই যেই টপিকটা দেওয়া থাকবে পরীক্ষায়, ওই টপিকে মানে পরীক্ষা কিন্তু স্পেসিফিক নির্দিষ্ট করে বলে দিবে যে ফোক মিউজিক বা ওই টপিকটার কোন জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে। মানে আমরা পুরো প্যাসেজের সবকিছু আনবো না, আনবো শুধু কি ফোক মিউজিকের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো, অর্থাৎ প্রশ্নে বলে দিবে যে প্যাসেজের কোন অংশগুলো নিয়ে তুমি ফ্লোচার্ট লিখবা। আচ্ছা, এই গেল প্রথমটা। আচ্ছা, দ্বিতীয়টাতে আসি। যেই প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা থেকে প্রশ্ন অনুযায়ী আরো 5টা পয়েন্ট তৈরি করতে হবে, অর্থাৎ পরীক্ষায় টোটাল 6টা বক্সের মধ্যে একটা বক্স দেওয়া থাকবে, এটার পর আরো যে 5টা বক্স খালি থাকবে ওইগুলোকে আমাদের মূলত পূরণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে প্রশ্ন অনুযায়ী আরো 5টা পয়েন্ট তৈরি করতে হবে, এটা তো বললামই এইখানেই। আচ্ছা, তারপর বলছে ফুল সেন্টেন্স গঠন করা যাবে না, আনসার হিসেবে সবসময় শর্ট নোট বা ফ্রেজ ব্যবহার করতে হবে। মানে কি? মানে মনে করো যে একটা বাক্য আমরা লিখি যে, একদম জাতীয় একটা এক্সাম্পল দিই, আই ইট রাইস, ঠিক আছে? কি বলি? আই ইট রাইস।
এই জাতীয় এক্সাম্পলটা তুমি লিখতে পারবা, মানে বুঝাইতেছি যে একদম পুরো বাক্য এখানে লিখে দিতে পারবা না, তোমাকে শর্ট নোট বা সংক্ষেপে লিখতে হবে। মানে মনে করো যে সাবজেক্ট বাদ দিয়ে দিবা, কি হবে, ইটিং রাইস, ঠিক আছে, অর্থাৎ শর্ট নোট হবে। এই শর্ট নোট কয়েক ধরনের হয় ভাইয়া, ঠিক আছে। শর্ট নোট বা ফ্রেজ কি, এগুলো হচ্ছে এমন কিছু শব্দের সমন্বয়, মানে একাধিক শব্দের সমন্বয় যেখানে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকে না, প্রিন্সিপাল ভার্ব, মানে ভার্বের সাথে আইএনজি থাকে বা 2+ ভার্ব থাকে, শুধু ভার্ব থাকে না, ঠিক আছে। মনে রাখবে, একটা ভার্বকে ভার্ব হিসেবে ধ্বংস করে দিতে চাইলে তুমি হয় ওইটার সাথে আইএনজি যুক্ত করো, না হয় 2+ ভার্ব যুক্ত করো, তাইলেই হবে। মানে হয় ভার্বটার সাথে আইএনজি করো, আর না হয় এটার আগে টু যুক্ত করো, তাহলেই হবে। কেমন? শর্ট নোট বা ফ্রেজ মানেই হচ্ছে এমন একাধিক শব্দ যেখানে কোনো ভার্ব থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না। কেমন? ক্লাসটা 8:15-তে শেষ হবে, 8:10-এ শেষ হবে। ফারদিন প্র্যাকটিস করাবো, আগে রুলগুলো পড়াই, রুল না মেনলি নিয়মটা আর কি। যেমন একটা বাক্য দেখো, আই গো টু স্কুল, এটাকে তুমি শর্ট নোটে কি লিখতে পারো, গোয়িং টু স্কুল, ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। আইটা কেটে দিলাম, কেমন? আচ্ছা, এরকম শর্ট নোট আমরা 4টা ভাবে করতে পারি। একটা পুরো বাক্যকে 4টা ভাবে তুমি শর্ট নোটে তৈরি করতে পারো, মানে পুরো একটা বাক্যকে শর্ট নোটে কনভার্ট করতে পারো 4 ভাবে। কয় ভাগে? 4টা ভাবে আর কি। নাম্বার 1, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, যেমন গোয়িং, 2+ ভার্ব, টু গো। নাউন ফ্রেজ, যেমন দ্য টল বিল্ডিং, এখানে কোনো ভার্ব নাই, দেখো। অমিটিং দ্য সাবজেক্ট, তারপর ধরো সাবজেক্টটাকে বাদ দিয়ে দিয়ে, যেমন আই হোপ দ্যাট না দিয়ে শুধু হোপ দ্যাট, ঠিক আছে। আই হোপ দ্যাট না দিয়ে শুধু হোপ দ্যাট। সো একটা ভার্বকে আমরা 4 ভাবে চাইলে শর্ট নোটে কনভার্ট করতে পারি। কেমন? আচ্ছা, বেস্ট অফ লাক ফারহান লাবিব। এতটুকু কি ক্লিয়ার? এবার আসো আরো কিছু বিশেষ নিয়মে। আমি এগুলোতে যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার মানে পিছন থেকে দেখাতে চাই যে আমরা কি কি পড়লাম। পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকবে যে ওই প্যাসেজের স্পেসিফিক কোন পার্টটা নিয়ে আমাদের ফ্লোচার্ট বানাইতে হবে, সো আমরা ওইটা নিয়ে কথা বলবো। তারপর পরীক্ষায় 6টার মধ্যে একটা তো দেওয়া আছে, আরো 5টা আমাদের নিজ থেকে বানাইতে হবে। তারপর আনসার হিসেবে আমরা শর্ট নোট ইউজ করবো, একটা বাক্যকে শর্ট নোটে এই যে এইভাবে আমরা কনভার্ট করতে পারি। কেমন? ওকে, এবার আসো কিভাবে আমরা ফ্লোচার্ট লিখবো পরীক্ষার খাতায়, ঠিক আছে। আপাতত নোট করতে হবে না, কিভাবে আমরা পরীক্ষার খাতায় ফ্লোচার্ট লিখবো সেটা দেখাই। বলছে বক্সগুলোর মধ্যে অ্যারো সাইন বা তীর চিহ্ন ব্যবহার করতে হবে। দেখো পরীক্ষা তোমার প্রশ্নে এইভাবে দেওয়া থাকবে, এখন তুমি 2 ভাবে লিখতে পারো। বক্সগুলো ঠিক যেভাবে আছে ওইভাবে লিখতে পারো, এই যে 1এরটা এটা, 2এরটা এটা, 3এরটা এটা, এভাবে লিখতে পারো। অথবা আমি যেভাবে করতাম বা করি নিচে নিচে। কেন? কারণ এইভাবে দিলে আমার তো জায়গা হবে না খাতায়, আমরা চাইলে এইভাবে নিচে নিচে লিখতে পারি, ঠিক আছে। 6টা এইভাবে নিচে নিচে লিখতে পারি। এমন কে কোনটা দাও? মনে করো টাইপ 1 হচ্ছে এটা, টাইপ 2 হচ্ছে এটা, কিভাবে দাও তোমরা শুনি? বলো তো ভাইয়ারা, তোমরা কে কিভাবে দাও? হ্যাঁ আপন, ঠিক বলেছো। দেবস্মিতা আপাতত কিছু নোট করতে হবে না, আমার সাথে শুনলে আমাকে বুঝলেই হবে ভাইয়া। তোমরা কি 1এরটা অনুযায়ী নোট করো নাকি মানে লিখো, নাকি টাইপ 2 কোনটা? ওয়াজিহা বলছে টাইপ 2, মেঘলাও টাইপ 2, মেজরিটি টাইপ 2, ঠিক আছে। এই যে সাইদ আহমেদ ও টাইপ 2 করে, ওকে। একজন টাইপ 222 করে, ওইটা কোনটা? আচ্ছা, সো প্রতিটা বক্সে তুমি এরকম অ্যারো সাইন মাস্ট দিতে হবে, এই যে সাইনগুলো তোমাকে মাস্ট দেওয়া লাগবেই, ঠিক আছে। হালিমা, মুন্নি, নামিরা, আচ্ছা। বক্সের সিরিয়াল নাম্বার দিতে হবে, এই যে দেখো 1 2, মানে এরকম সিরিয়াল নাম্বার করে করে অবশ্যই লিখতে হবে। এমন না যে 1 2 আমরা লিখবো না, যা সূত্রটা লিখবো, এমন না, আমরা সিরিয়াল নাম্বার সহ দিব। তারপর বক্সের পয়েন্টগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, মানে এই যে কনসিস্টিং প্রত্যেকটা বড় হাতের লেটার দিয়ে শুরু করব। কেমন? এই যে প্রত্যেকটা বড় হাতের বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব।
তারপর বক্সগুলোতে কোনো ফুল স্টপ দিব না আমরা, কনসিস্টিং অফ সংস এন্ড মিউজিক অফ আ কমিউনিটি লিখে আমরা কোনো ফুল স্টপ দিব না। ক্লিয়ার? সো কি কি বললাম? অ্যারো সাইন দিব, 1 2 3 এভাবে নাম্বারিং করে দিব, মার্কিং করে দিব, তারপর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, শেষে কোনো ফুল স্টপ দিব না। ঠিক আছে? আচ্ছা নুসরাত, আমি তো বললাম আমি টাইপ 2, আমি নিজেও টাইপ 2 দিতাম, ওইটাই কনভিনিয়েন্ট। ওকে, তারপর কি বলছে? প্রথম বক্সটাতে যেই ধরনের গঠন দেওয়া থাকবে সে অনুযায়ী অন্য সেন্টেন্সগুলো, বা সেন্টেন্স বলবো না, অন্য নোটগুলো বা অন্য বক্সগুলো আর কি, সবচেয়ে সেন্টেন্স নোট না দিয়ে বক্স দেই, অন্য বক্সগুলো তৈরি করার চেষ্টা করতে হবে। অর্থাৎ এটার মানে এটা বোঝাচ্ছে প্রথমটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করেছি আমরা, রাইট? আমরা চেষ্টা করব পরের গুলো ভার্ব প্লাস আইএনজি দিয়েই করতে। কেমন? প্রথমটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করেছি, আমরা চেষ্টা করব কি পরের গুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে। মাহিরা, কেন দিবা তুমি? আমারে বুঝাও। না তো করে দিছি, যে দেওয়ার দরকার নাই। বলে ফুল স্টপ দিলে কি হবে? না করে দিলাম না ভাইয়া, যে দেওয়ার দরকার নাই, দিও না। হ্যাঁ, আচ্ছা। সো প্রথমটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হলে পরেরটা আমরা চেষ্টা করব পরের গুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিতে। প্রথমটা যদি আরবি 2 প্লাস ভার্ব দিয়ে শুরু হয়, পরেরটা আমরা 2 প্লাস ভার্ব দিয়ে শুরু করব। প্রথমটা যদি শুধু ভার্ব দিয়ে শুরু হয়, পরের গুলো আমরা ভার্ব দিয়ে করার চেষ্টা করব। কেমন? প্রথমটা যেরকম হবে পরের গুলো আমরা একই রকম করার চেষ্টা করব। আচ্ছা, এবার আসো, আমরা হুবহু মানে প্যাসেজ থেকে হুবহু কোনো সেন্টেন্স কপি করব না বা ইউজ করব না, তবে কিওয়ার্ডস গুলো ব্যবহার করব আমরা। মানে কি? মানে প্যাসেজে ধরো কনসিস্ট কথাটা আছে, কমিউনিটি কথাটা আছে, আমরা এইগুলো ব্যবহার করব, বাট হুবহু কোনো কিছু ইউজ করব না। ঠিক আছে? কান্তা বলছে ভাইয়া পরের পেজে গেলে কিছু হবে? এটা তো পরের পেজে কোনোভাবেই যাবে না। 6টা লিখতে পরের পেজে কেন যাবে? যদি তোমার পরের পেজে লেখার আশঙ্কাই থাকে তাহলে তুমি এইভাবে লিখবা। মানে বুঝছো? একটা বক্স আর একটা বক্স। মানে যদি তোমার পরের পেজে যাওয়ার আশঙ্কাই থাকে এইভাবে লিখো, এক পেজে লেখার ট্রাই করো। কোনো নিয়ম নাই, ধরাবাঁধা নিয়ম নাই যে এক পেজে লিখতে হবে কিনা, বাট ইয়েস এক পেজে লেখা বেটার। তাসনিম বলছে ক্যাপিটাল লেটার দিয়ে কি শুরু করব? প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। একজন ভালো কোয়েশ্চেন করছে, ভাই এটা পেন্সিল দিয়ে লিখবো নাকি কলম দিয়ে লিখবো? কলম দিয়ে লিখতে পারো। না মাসুম, কলম দিয়ে লিখো, পেন্সিল দিয়ে না। পেন্সিল দিয়ে না, কলম দিয়ে। কেমন? আচ্ছা, এরপর কি বলছে? তাহলে মোটামুটি কি ক্লিয়ার? নিয়ম শেষ, আমরা এখন প্র্যাকটিস করব। বলো মোটামুটি ক্লিয়ার কিনা? আমি শিওর না জিবা। তাই নাকি মাইশা? ওকে, ভাইয়াকে আবার বলো তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। না হাসিব, বক্সের ভিতরে দিবা সিরিয়াল নম্বরটা। তসির, এজন্যই তো ভাইয়া বললাম যে নিচে নিচে করো। মাহিরা তুমি কইরো না, সমস্যা নাই। হ্যাঁ রামেশা, কলম দিয়েই করো। না মুন্নি, কলম দিয়ে। আর কারো কোনো কোয়েশ্চেন? তাহলে আমরা প্র্যাকটিসে যাব সরাসরি। ওকে তাহসিন, ঠিক আছে। মাহিরা, জান্নাতুল মাওয়া, চলো আমরা একটা প্র্যাকটিস করি। একটা প্যাসেজ ধরো এরকম কি বলেছে যে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড আনসার এন্ড মেক আ ফ্লো চার্ট অন দ্য আসপেক্টস এন্ড ক্যারেক্টারিস্টিক্স। এখানে কিন্তু বলে দিয়েছে আসপেক্ট এন্ড ক্যারেক্টারিস্টিক্স, একদম বলে দিয়েছে। অফ ফোক মিউজিক মানে ফোক মিউজিকের যে দিকগুলো আছে, আসপেক্ট গুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে, ওইগুলো নিয়ে করতে হবে। তো প্রথমটা বলছে যে ফোক মিউজিক কনসিস্টস অফ songs and music of a community that are not influenced by any sophisticated musical rules or any standard musical style. ধরো আমি একটা বাক্য লিখলাম যে ফোক মিউজিক কনসিস্টস অফ songs and music of a community, মানে এখানে যতটুকু আছে এই পার্টটুকু থেকে আমরা কিভাবে এটাকে মনে করো যে কিভাবে আমরা এটাকে একটা ফ্রেজে কনভার্ট করতে পারি, মানে
ফ্লো চার্টের মধ্যে কনভার্ট করতে পারি। দেখো আমরা সাবজেক্টটাকে কেটে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, কনসিস্টিং অফ সংস এন্ড মিউজিক অফ আ কমিউনিটি। ঠিক আছে, কনসিস্টিং অফ আ সংস এন্ড মিউজিক অফ আ কমিউনিটি। ঠিক আছে, বলো ইমন কি রিপ্লাই করবো, কি কোয়েশ্চেন আছে? তিশা সবকিছু কলম দিয়ে, পেন্সিল লাগবে না। ওকে, সো ভার্বের সাথে আইএনজি দিলাম আমরা। এরপর ধরো একটা বাক্য, মানে প্যাসেজের পরের অংশটা আর কি, এটা আমার তো আর প্যাসেজটা একসাথে রাখলে পরে লিখতে পারবো না। সো মনে করো প্যাসেজের পরের অংশ এটা, যে folk music is the combination of song, tune and dance that originate from the traditional culture of ordinary people। মানে বলতেছে মানে ফোক মিউজিকের উৎপত্তি from the traditional culture of ordinary people, সাধারণ মানুষের প্রথাগত যে সংস্কৃতি আছে সেখান থেকে। কিসের? ফোক মিউজিকের উৎপত্তি। সো মনে করো বাক্যটা আমি এখান থেকে এখানে আনলাম, যে ইট অরিজিনেটস ফ্রম ট্রেডিশনাল রুরাল কালচার। এখান থেকে বাক্যটা মনে করো আমি এখানে আনলাম। সো তোমরা আমাকে এটা দিয়ে একটা ফ্লো চার্টের একটা বক্স বানায় দাও, কি হবে? হ্যাঁ তামান্না, এইখান থেকে ফ্লো চার্টের একটা বক্স বানায় দাও। এটা হচ্ছে প্যাসেজ থেকে আমি আনলাম, এখান থেকে তুমি আমাকে ফ্লো চার্টের জন্য একটা বক্সের লেখা বানিয়ে দাও। না একটা না হলে সব কাটা না, শুধু ওইটাই নাম্বার কাটবে। ফারহান লাবিব মানে একটু টুকটা, মানে মেন ওয়ার্ডটা এখান থেকে নিবা ভাই, বাকিটা বানিয়ে লিখবা। ওকে আপন, হ্যাঁ তোমারটা হবে ভাইয়া। বলো কি হইতে পারে? রাইসা, তারপর মাসুম, ফারহান। আমরা ভার প্লাস আইনজি দিয়ে করতেছি, রাইট? আগেরটা কিন্তু আমরা ভার প্লাস আইনজি দিয়েই করেছি, রাইট? সো কান্তা আমরা ইট কেটে দিয়ে অরিজিনেট এটার সাথে আইনজি যুক্ত করে দিব। অরিজিনেটিং ফ্রম ট্রেডিশনাল রুরাল কালচার, অরিজিনেটিং ফ্রম ট্রেডিশনাল রুরাল কালচার, রাইট? ওকে, থ্যাংক ইউ। সবাই উত্তরগুলো কারেক্ট। ইভা, বৃষ্টি, হাসিব, সিমিন, কারেক্ট আনসার। প্যাসেজের পরের অংশে আসি। বলছে ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, মানে এটার অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে। ঠিক আছে, এর মধ্যে 3 নাম্বার যদি একটা বৈশিষ্ট্য আমি জাস্ট তোমাকে দেখাই, যে ফোক সংস মানে লোকসঙ্গীতগুলো মে বি সাং, হয়তো গাওয়া হয়, গাওয়া যেতে পারে ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, গ্রুপে অথবা এককভাবে। সো এইটাকে আমি জাস্ট আমাদের বুঝার সুবিধাতে এখানে নিয়ে আসলাম, যে ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। সো এইটাকে আমার একটা বক্সে বানিয়ে দাও। ঠিক আছে, বক্সের জন্য এটাকে আমাকে একটা রেডি করে দাও। ক্লাসে যারা শুরু থেকে ছিল খুব মজা করে তুমি ফোক মানে কি বলে ফ্লো চার্টটা বুঝবা, এন্ড এটা থেকে পরীক্ষায় নিশ্চিত 10-এ 10 পাবা, গণিতের মতো নাম্বার। একটা অঙ্ক হলে যেমন ফুল নম্বর দেয়, এটাও সেম। জান্নাতুল আলম নিচে নিচে লিখো, ঠিক আছে? কেন বলতেছি, ওই যে সাইডে দিয়ে লিখলে জায়গা হয় না অনেক সময়। Folk songs may be sung in groups or individually. এটা অনেকেই ভুল করে, ঠিক আছে? এটা অনেকেই ভুল করে। তেজস্বী চাকমা বলছে ভাইয়া সিঙ্গিং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। অধরাও বলেছে সেম। এই যে তোমরা শুরুর অংশটা অধরা যেভাবে দিয়েছে এভাবে শুরুর অংশটা দিলে হবে, পুরোটা কষ্ট করে টাইপ করতে হবে না। থ্যাংক ইউ, কারেক্ট আনসার। দেখো শুরুতে সাবজেক্ট হিসেবে ফোক সংসকে বাদ দিলাম, অক্সিলারি ভার্ব তো হবে না, এটাও বাদ দিলাম। সাং এটা ভার্বের 2 নম্বর ফর্ম আসছে কোথা থেকে? সিং থেকে। সো দিলাম সিং সাথে আইএনজি। সিঙ্গিং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? সিঙ্গিং ইন গ্রুপস, গ্রুপস দেই, গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? কোথেকে আসছে বুঝছো তো? নামিরা, সিমিন, শিখা। সাবজেক্ট বাদ দিলাম, অক্সিলারি ভার্ব দিলাম, যে ভার্বটা আছে এটার মূল ফর্মটা দিলাম সিঙ্গিং, মানে সিং থেকে সিঙ্গিং, বাকি যা আছে তা। তোমরা শুরুর অংশটা দিলাম, বুঝবো যে তুমি বুঝছো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো প্যাসেজের পরের অংশে কি বলছে। ইট ইজ কম্পোজড, এটা রচিত হয়, অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল।
এটা রচিত হয় এবং পারফর্ম করা হয়, মানে এটা গায় কারা? অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষজন, নিরক্ষর মানুষজন আর কি। আচ্ছা, সো ধরো এটা আমি এখানে লিখলাম যে ইট ইজ কম্পোজড এন্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল। এটার দেবস্মিতা বলো আমাকে যে এটার আমরা ফ্রেজে, মানে ফ্রেজে যদি কনভার্ট করি, মানে একটা টেবিলের বক্সের জন্য যদি বানাই, কি হইতে পারে? মাসিয়া, আমিন, আমি, প্রাপ্তি, পার্থিব, এনেই বলো তো কি হইতে পারে? না, জান্নাতুল ওয়াসিয়া, ওয়াজিহা ভাইয়া এভাবে মার্ক করে দেওয়া থাকে না, আমি তো তোমাদেরকে শেখানোর জন্য এভাবে দিচ্ছি। ফারজানান, তুমি ক্লাসে লেটে জয়েন করেছো, আমি দেখেছি, আমার এখানে আসছে, এই জন্য তুমি বুঝতে পারছো না। বলছে ভাইয়া কম্পোজিং বাই লিটারেট, ইলিটারেট অর সেমি লিটারেট পিপল। আচ্ছা, এইটাতে তোমরা অনেকেই ভুল করো, ভাইয়া এখন তোমাকে শিখিয়ে দিচ্ছি, এই ভুলটা আর কইরো না, তাহলেই হবে, ঠিক আছে? ধরো ইজ যে ভার্বটা আছে এটা আসে কোত্থেকে জানো? বি থেকে। রিভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ এর, ঠিক আছে? সো মানে আগে বুঝো, আর এর আগে আরেকটা জিনিস বুঝাইতে হবে, আমি ওই জিনিসটা আগে বুঝাই নেই, দেন এখানে আসতেছি, ওইটা না বুঝাইলে আসলে বুঝবে না। আগে দেখো এই বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, ঠিক আছে? এটা আগে বুঝার ট্রাই করো। নরমালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ভালো করে বুঝো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এমিজারের পরে যে ভার্বটা আসে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাই না? যেমন ইট ইজ কম্পোজিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এমিজারের পরে যে ভার্বটা আসবে সেটার সাথে কি যুক্ত করব আমরা? আইএনজি যুক্ত করব, ওকে। কিন্তু দেখো এখানে এমিজারের পরে যে ভার্বটা আসছে সেটার সাথে ইডি যুক্ত করা আছে, মানে ভার্বের 3 নাম্বার ফর্মে আছে। কেমন? ভার্বের 3 নাম্বার ফর্মে আছে। সো কখনো যদি যেটার পরে, মানে ধরো এমিজার, ওয়াজের, এগুলো পরে যে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা এখানে না হয়, যদি ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে, বুঝবা যে এটা অ্যাক্টিভ ভয়েসে না, এটা আছে প্যাসিভ ভয়েসে। কিসে আছে? প্যাসিভ ভয়েসে, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি এমিজার ওয়াজওয়ার থাকে, রুলটা কি, মানে তোমরা কিভাবে সেটাকে ওই যে শর্টে নিয়ে যাবা, সংক্ষিপ্ত করবা? এমিজার ওয়াজওয়ার এগুলোর জন্ম হয়েছে ভাইয়া এই বি ভার্ব থেকে, এগুলোকে বি ভার্ব বলা হয়, বি থেকে, বি ভার্ব, ঠিক আছে? সো এগুলোর মানে মূল উৎপত্তি হচ্ছে এটা থেকে। সো তুমি প্রথমে বি দিবা, সাথে কি দিচ্ছি আমরা? আইএনজি দিচ্ছি না? সো বিং, বাকি যা আছে তা, বিং কম্পোজড এন্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল, অথবা বিং কম্পোজড বাই ইলিটারেট পিপল, বিং পারফর্মড বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল, যেভাবে খুশি দাও, ঠিক আছে? সো জাস্ট বিং যে রুলটা আছে এটা আশা করি আমি তোমাকে বুঝাতে পেরেছি। কেমন? না ফ্রেন্ড? আচ্ছা, সো এটা যদি হয়, চলো পরে যাই। এখানে আরো একটা বৈশিষ্ট্য আছে ফোক মিউজিকের, যে ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিংস এন্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্টস এন্ড সিম্পল টিউন। বলছে এটা একটা স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, এটা একটা স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি অফ ফিলিংস এন্ড থটস, অনুভূতি এবং ভাবনাদের একটা স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায়, লোকাল ডায়ালেক্ট, আঞ্চলিক ভাষায়, এন্ড সিম্পল টিউন, সহজ টিউনে, সিম্পল টিউনে। সো আমি এই লাইনটা এখানে নিয়ে আসলাম, তুমি এটা আমাকে একটু দেখি পারো কিনা, ঠিক আছে? একজন বলছে ভাই পারফর্ম কোথায় গেল? ভাইয়া আমাদের তো এই যে কি বলে ফ্লোচার্টের বৈশিষ্ট্য হচ্ছে যে যত ছোট করা যায়, ঠিক আছে? তুমি চাইলে পারফর্ম দিতে পারো, ভুল হবে না। আবার চাইলে তুমি সাথে শুধু কম্পোজ দিতে পারো বা শুধু পারফর্মড দিতে পারো, বা দুইটাই দিতে পারো, ভুল হবে না। কেমন তাহসিন? দেখি পারো কিনা। ইট ইজ আ স্পন্টেনিয়াস, মানে এটা একটা স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। একজন হচ্ছে বিং স্পন্টেনিয়াস, শিওর? সাইদো বলছে বিং স্পন্টেনিয়াস। ইমন ইউটিউবে আছে ভাইয়া।
আব্দুল্লাহ আল ইমন, যারা বলছে বিং স্পন্টেনিয়াস। আচ্ছা, তোমাদেরকে তো বি এর এক্সাম্পলটা দিয়েছি পেসিভের ক্ষেত্রে। এটা কি পেসিভ ভয়েসে আছে? পেসিভ ভয়েসে তো নাই। আচ্ছা, বলছে ইট ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিংস অ্যান্ড থটস। এটা হচ্ছে অনুভূতি এবং চিন্তাদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। তুমি এক্সপ্রেশনকে যদি ভার্ব প্লাস আইএনজি করে দাও, এক্সপ্রেসিং ফিলিংস ইন সিম্পল লোকাল ডায়ালেক্ট। দেখো বলছে যে এটা হচ্ছে অনুভূতিগুলোর এবং ভাবনাদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি বা প্রকাশ সহজ ভাষায়, আঞ্চলিক ভাষায় বা সিম্পল টিউনে। আমরা বলতে পারি যে এক্সপ্রেসিং ফিলিংস মানে প্রকাশ করা হয় অভিব্যক্তি ইন সিম্পল লোকাল ডায়ালেক্ট, অথবা ইন ইজি ল্যাঙ্গুয়েজ, ইন লোকাল ডায়ালেক্ট, অথবা ইন সিম্পল টিউন। তিনটার কোনো একটা দাও, হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ভুল হোক, কোনো অসুবিধা নেই, আমরা পরেরটাতে আরো ভালো পারবো। তারপর আরেকটা বৈশিষ্ট্য বলতেছে যে বোথ ওয়ার্ডস এন্ড টিউন আর আপিলিং। এটার শব্দগুলো এবং যে সুর আছে, টিউন, দুটোই হচ্ছে আপিলিং, মুগ্ধকর, মনোমুগ্ধকর। সো এইটাকে যদি আমরা ফ্রেজ করি কি হবে বলতো? প্রীতি, মাসুম ভাই, তুমি যে এই যে উল্টাপাল্টা মানে ডিসকাশন করছো, তোমাকে তো আমার এডমিনটা ব্যান করে দিবে। না তাই বা ইজের সাথে তো আইনজি হয় না, ইজিং বলতে তো কিছু হয় না। জামিলা, তোমাদেরকে না পেসিভ ফর্মের ওই নিয়মটা পড়িয়েছি, ওইখানে তো এটা অ্যাক্টিভে ছিল। ঠিক আছে? হ্যাঁ রাইসা, এইটা কি হবে? বোথ ওয়ার্ডস এন্ড টিউন আর আপিলিং। appealing both words and tune. Okay, appealing word and tune. আচ্ছা, আবার বলতেছে being appealed। আচ্ছা, appealing both words and tune ওটাও হবে, কিন্তু ওই যে একজন being দিছো ভাই, কিছু হইলেই being কোত্থেকে আনো? being কোত্থেকে আনো কিছু হলেই? আচ্ছা, তো আমরা কিন্তু হয়ে গেছে পরীক্ষায় এইভাবে দিয়ে এখানে একটা প্যাসেজ দিবে, প্যাসেজ থেকে ওইভাবে লিখতে হবে। দেখো আমরা কিন্তু অলরেডি উত্তর করে ফেলছি। দেখো আমরা এটা কিন্তু এতক্ষণ লাগায় লিখছি, পরীক্ষায় তুমি এইভাবেই লিখবা। ঠিক আছে? এগুলো আর একটু উপরে উঠবে, একদম লাগানো থাকবে, মানে এই স্টাইলে লিখো হবে। চেষ্টা করবে, এটা নিয়মে নাই, বাট এই যে বক্সগুলো আছে এগুলো যাতে একই মাপের হয়, তাহলে ভালো লাগবে। কিভাবে করতে পারো জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক বলে দেই, সহজ শর্টকাট। আমার এখানে এটা দিয়ে হবে কিনা আমি শিওর না, এটা টাচ তো, সো রাখলেই হয়তো মানে কাজ নাও করতে পারে। মনে করি এটা স্কেল, কথার কথা কাজ করবে না আমার, আসলে আমি দেখাইতে পারতেছি না, কাজ করবে না এটা। হ্যাঁ, এটা রাখলে ওইটা আরেকটা হয়ে যায়, মানে স্কেলটাকে এভাবে ধরে ৬টা কিভাবে লিখতে পারবে ইজিলি। মনে করো এই ৩টা দাগ দিলাম, ৬টা চিন্তা করো আর কি। আবার স্কেলটাকে যখন এইভাবে ধরবা, মানে একদম সমান মাপে হবে এগুলো, তখন আমার এখানে টাচের কারণে এটা হয় না। এভাবে দিলা, আবার এটাকে যখন এইভাবে স্কেলটাকে রাখবা, মানে এগুলা দেওয়ার পর জাস্ট একই মাপের হবে, তারপর বাকিগুলো এইভাবে দিয়ে দিলা। কেমন? আচ্ছা, চলো আমরা মোটামুটি বুঝছি না এতক্ষণ পর্যন্ত। আমরা যেটা করছি, মনে করে একটু নিজেকে ওয়ার্ম আপ করছি, বা আমি নিজেকে দেখলাম যে আমরা আসলে পারি কিনা। এবার চলো আমরা নিজেদেরকে অ্যাকচুয়ালি যাচাই করি, কেমন? আচ্ছা, এখন একটু যাচাই করি। প্র্যাকটিস 1 বলছে রিড দ্য, তোমরা কেউ উত্তর করো না, আগে আমারটা বুঝো। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটা পড়ো, এন্ড মেক আ ফ্লো চার্ট, এবং একটা ফ্লো চার্ট বানাও অন দ্য অ্যাসপেক্টস এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ রিলেশনশিপ। মনে করো সম্পর্কের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে, ওইটা নিয়ে একটা প্যাসেজ মানে ফ্লো চার্ট বানাইতে বলেছে আমাদেরকে। ঠিক আছে? হ্যাঁ মাহিলা, সো বলছে যে রিলেশনশিপের যে ক্যারেক্টারিস্টিক্স, আমি যা সাথে ক্লাসে তোমাদেরকে ক্যারেক্টারিস্টিক্স টাইপের গুলো দিয়ে করাচ্ছি ইচ্ছে করে, যাতে বুঝো ইজিলি, পরে তুমি নিজে প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা,
সো রিলেশনশিপস বা সম্পর্কের যে বৈশিষ্ট্য আছে বা দিকগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলছে। অ্যাসপেক্ট মানে কি? দিক। সম্পর্কের যে বৈশিষ্ট্য বা দিক আছে সেগুলো নিয়ে কথা বলতে বলেছে। সো এটা মূলত ইউনিট 8 এর তোমার বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট লেসনগুলোর একটা। বলছে হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমালস। মানুষ হচ্ছে মানে প্রকৃতিগতভাবেই জন্মগতভাবেই সামাজিক জীব। দে সিক দ্য কোম্পানি অফ আদার্স, তারা অন্যের সঙ্গ খোঁজে, অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপস ফর কম্পানিয়নশিপস, এবং মানে এই সঙ্গর জন্যই তারা সম্পর্ক তৈরি করে, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তাদের শারীরিক এবং মানসিক সাপোর্টের জন্য। তো ধরো আমি তোমাকে একটা লাইন দিলাম যে হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমালস, এইটাকে তুমি একটু আমাকে একটা ফ্রেজে নিয়ে দাও, দেখি পারো কিনা। সাদিয়া, হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমালস, পারো কিনা এটা দেখি। এই ক্লাসটা আবার তোমরা করতে পারবা ইংলিশ 2.0 কোর্সে, যদি অ্যাপে করতে চাও, অথবা ইউটিউবে করতে পারবা। জামিলা, পার্থিব, হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমালস। শিখা, এই যে লেসনটা আছে খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে? না মাসুম, আজকে তো আমাদের কোনো কিউএনএ সেশন নাই তোমাদের সাথে, আগামীকাল। এটা উত্তর কেউ দিতে পারছো না? শুধু সোশ্যাল অ্যানিমাল তো না, বিং নেচারও তো হবে না, কাছাকাছি গেছিলা আরবি। না 26-এর অ্যাপ থেকে ক্লাস চলে যাওয়ার কথা না, তো থাকবে তো, এখন তো পরীক্ষা হয় না, পরীক্ষা পর্যন্ত থাকবে। যদি না পাও 16910 কল দিও। দেখো এখানে কেন বিইং দিচ্ছি আমরা, এই বাক্যে ভার্ব হিসেবে এমিজার আছে, আর কোনো ভার্বই নাই। সো এমিজারের উৎপত্তি থেকে বি থেকে, তাহলে বিইং সোশ্যাল অ্যানিমালস বাই নেচার দিতে পারি, ঠিক আছে? যে প্রকৃতিগতভাবে তারা হচ্ছে সামাজিক প্রাণী। বিইং নেচার বাই সোশ্যাল অ্যানিমাল, এটা তো হবে না, অর্থ মিলে না আর কি। বিইং সোশ্যাল অ্যানিমালস বাই নেচার, ঠিক আছে? আচ্ছা, আবার ট্রাই করি আমরা আরেকটা। বলছে দে সিক দ্য কোম্পানি অফ আদার্স, তারা হচ্ছে অন্যের সঙ্গ খোঁজে, অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপস, সম্পর্ক তৈরি করে, ফর কম্পানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। দাঁড়াও একটু, না এটা না, এলেনটা না। ওকে, তারপর বলছে হিউম্যান রিলেশনশিপ গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স। হিউম্যান সম্পর্কগুলো অর্থবহ থাকে, অর্থবহ দেয় বা অর্থ দেয়, মানে তাদের অস্তিত্বের কারণে, তাদের অস্তিত্বের জন্য। বলছে দে সিক কোম্পানি অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপ, এটাকে তোমরা একটু আমাকে ফ্রেজে রূপান্তর করে দাও। বাক্যটা কি? দে সিক কোম্পানি, তারা সঙ্গী খুঁজে, অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপ, তারা সঙ্গ খুঁজে এবং সম্পর্ক তৈরি করে। সো আসিফ, এটা কি হবে? জুবেলি, মুন্নি, বলো। তোমাদের আচ্ছা, তোমাদের কিউএনএ কি 4 তারিখে হয়, মানে সোমবারে হয়? আমি শিওর না, দাঁড়া আমি দেখে বলতেছি। পেইড ব্যাচের যারা আছো তোমাদের কিউএনএ আজকে কি না, আমি ভুলে গেছি। তোমাদের বোধহয় কিউএনএ আছে। এই তোমাদের তো মঙ্গলবার কিউএনএ আন্দাজে। না সোমবারে কিউএনএ কি আমি জানি না, আসলে আমি ভুলে গেছি। যদি কিউএনএ মানে সোমবার মঙ্গলবার হয়, আমার তো লাগে 5 তারিখেই ছিল তোমাদের। আচ্ছা, তোমাদের রুটিন অনুযায়ী হবে, সমস্যা নেই। তাহলে কি হবে? সিকিং কোম্পানি অ্যান্ড এস্টাবলিশিং রিলেশনশিপস দিতে পারো। এই যে দেখো, এইটা যদি দাও, এস্টাবলিশিং না দিলে কিন্তু আবার হবে না, ঠিক আছে? আচ্ছা, কারণ ভার্বের সাথে আইএনজি দিচ্ছি, এই ভার্বটার সাথে তোমাকে আইএনজি দিতে হবে, না হয়তো ভার্বের বেস ফর্মটা রয়ে গেল, ঠিক আছে?
সো সিকিং কোম্পানি অ্যান্ড এস্টাবলিশিং রিলেশনশিপস যদি কিউএনএ থাকে হানিফা হবে, ডোন্ট ওয়ারি। ইংলিশের যদি থাকে আর কি, সিকিং কোম্পানি অ্যান্ড এস্টাবলিশিং রিলেশনশিপস। কেমন? হ্যাঁ জামিলা, আমিও এটা জানতাম। এরপর বলছে হিউম্যান রিলেশনশিপস গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স। এরপর আরো কথা বলতেছে যে ইন্সপায়ার দেম টু ডু ওয়েল ইন এডুকেশন, ওয়ার্কপ্লেস ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এইখানে দেখো হিউম্যান রিলেশনশিপস গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স, ঠিক আছে? এইটাকে তুমি একটু দেখে এটা বক্সে রূপান্তর করো, ঠিক আছে? এটা আসলে অন্য জায়গা থেকে আমরা দিয়েছি, এটা বাদ দাও, এটা করো। আলিফা, আমরা চেষ্টা করছি প্রথমটা যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে দেই, পরেরটা যাতে ভার্ব প্লাস আইএনজি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? প্রথমটা যদি টু প্লাস ভার্ব দিয়ে দেই ভাইয়া, পরেরটাও আমরা টু প্লাস ভার্ব দিয়ে দিব। হ্যাঁ, ফারদিন চাইলে দুইটা পরীক্ষা লিখতে পারবা, ঠিক বলেছো। মুহাইমিন, তুমি ক্লাসে লেটে আসছো, এই জন্য বুঝো নাই। মিসবাহ বলছে ভাইয়া গিভিং হবে, ওকে, যে গিভিং মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স। ওকে, দেখি। জুবিল, আমি শিওর না এখনো। মারুফ, শিখা, সবাই, গৌরব, সবাই বলছে গিভিং মিনিং। থ্যাংক ইউ সো মাচ। ভার্বের সাথে আমরা কি যুক্ত করে দিচ্ছি? আইএনজি, তাই না? আচ্ছা, দেখি এটা তোমরা নিজেরা করো তো, দেখি। এইখান থেকে তোমরা যে কোনো একটা বানাও, ঠিক আছে? এইখান থেকে তোমরা যে কোনো একটা নিজেরা বানাও। রাবেয়া সুলতানা, দেখি পারো কিনা ভাইয়া, এখান থেকে নিজেরা একটা বানাও। এন্ড ভালো লাগছে না যে নিজেরা ট্রাই করতেছো? হচ্ছে, এটা খুবই সহজ একটা টপিক ভাইয়া। মুশফিক, এটা খুবই সহজ একটা টপিক। No worries, Ushi. সিয়াম বলছে বিং ডিফারেন্ট কাইন্ডস। ওকে, হইতে পারে। আর কি? মানে সিয়াম, আমি তোমাকে ভুল বলি নাই, কারেক্ট। আর কি হইতে পারে? এটা হচ্ছে বেটারও করা যায়। না, ব্লাডিং বাই মেরিজ তো অর্থ মিলে না ভাইয়া। দেখো কি বলেছে আগে বুঝার ট্রাই করি, যে রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস। সম্পর্কগুলো হচ্ছে বিভিন্ন ধরনের। আমাদের লাইফে আমাদের সম্পর্কগুলো বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে? সাম আর ফ্যামিলিয়াল, কিছু কিছু সম্পর্ক হচ্ছে পারিবারিক, এন্ড ইন্টিমেট, খুবই গভীর। ফর্মড বাই ব্লাড এন্ড বাই ম্যারেজ, যে সম্পর্কগুলো রক্তের দ্বারা হয়। মানে ধরো যে আমার সাথে আমার বাবার যে সম্পর্ক, এটা তো রক্তের বন্ধন। এন্ড বাই ম্যারেজ, হাজবেন্ডের সাথে ওয়াইফের যে সম্পর্ক হয়, ওইটা হচ্ছে বিয়ের মাধ্যমে হয়। তো সম্পর্কগুলো বিভিন্নভাবে গড়ে ওঠে। সাম আর সোশ্যাল, কিছু কিছু সম্পর্ক হচ্ছে সামাজিক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস এন্ড টিচার্স। তোমার সাথে আমার যে সম্পর্ক, ঠিক আছে? এই যে তুমি আমাকে ভাই ডাকো, আমি তোমাদেরকে আমার ছোট ভাই বোনের মতো দেখি। তোমার সাথে আমার সম্পর্কটা হচ্ছে সামাজিক সম্পর্ক। আবার তোমার সাথে তোমার বন্ধুর যে সম্পর্কটা আছে, ওইটাও সামাজিক, ওইগুলো রক্তের না, ঠিক আছে? সো নামিরা, এখান থেকে একটা বাক্য ধরো, আমি বাক্যের পার্টটা নেই, যে রিলেশনশিপস আর, আচ্ছা কি শিখলাম আমরা, যে রিলেশনশিপ গুলো বলছে, এই যে বলছে যে সাম আর ফ্যামিলিয়ার আর ইন্টিমেট। সাম বলতে কি বুঝাইতেছে? সাম রিলেশনশিপস, কিছু কিছু সম্পর্ক, কিছু কিছু সম্পর্ক পারিবারিক, এবং কিছু হচ্ছে ইন্টিমেট, গভীর। যে সম্পর্কগুলো ফর্মড বাই ব্লাড এন্ড বাই ম্যারেজ, যে সম্পর্কগুলো ব্লাড, রক্তের দ্বারা গঠিত হয়, যে সম্পর্কগুলো ম্যারেজ, বিয়ের মাধ্যমে গঠিত হয়। মানে বাক্যটা হচ্ছে এরকম, যে রিলেশনশিপস আর ফর্মড বাই ব্লাড এন্ড বাই ম্যারেজ, রিলেশনশিপস আর ফর্মড বাই ব্লাড এন্ড বাই ম্যারেজ। সম্পর্ক গঠিত হয় বিয়ের মাধ্যমে এবং রক্তের মাধ্যমে। আমরা বলতে পারি যে ফর্মিং রিলেশনশিপস বাই ব্লাড এন্ড ম্যারেজ, রিলেশনশিপ গুলো গঠিত হয় ব্লাড এবং ম্যারেজের মাধ্যমে, ঠিক আছে?
তাই না হাসিব সাথী ক্লিয়ার আচ্ছা এরপর আবার বলতেছে অল দিস রিলেশনশিপস এই সবগুলো সম্পর্ক কিপ আস ক্লোজ টু ইচ আদার আমাদের একে অন্যের খুব ক্লোজ রাখে এরপর বলতেছে এন্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট লাভ এন্ড এফেকশন আচ্ছা ধরো এই অংশটুকু বাদ দিয়ে দেই ঠিক আছে আচ্ছা এরপর বলছে a person who has no family feels the pain of loneliness and isolation বলছে একজন ব্যক্তি যার হ্যাজ নো ফ্যামিলি কোনো পরিবার নাই ফিল করে বুঝে দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন লনলিনেস বা একাকিত্বের যেই ব্যথা আইসোলেশনের যেই ব্যথা এটা ফিল করে সেখান থেকে দুইটা হইতে পারে এই বাক্যটা আর এই বাক্যটা থেকে কি কি হতে পারে একটু বলো তো কি বলো আখি এটা তো অনেক সহজ ট্রাই করো ভাইয়া আখি তুমি এটা দিয়ে ট্রাই করো আর বাকিরা এটা দিয়ে ট্রাই করো মানে সবাই দুইটা দিয়ে ট্রাই করো একদম ইজি একদম ভার্বের সাথে আইন যুক্ত করে দাও হয়ে যাবে সাবজেক্টটা বাদ দিয়ে দাও হ্যাঁ হবে সাহিত্য বেলা হবে ভাইয়া সাহিত্য বেলা তুমি মনে রাখবা তোমার প্রশ্নে যে জিনিসটা চাওয়া হয়েছে ভাইয়া ওইটার সাথে মিল রাখলেই হবে ঠিক আছে বলছে ভাইয়া কিপিং আস ক্লোজ মানে অল দিস রিলেশনশিপস এই সবগুলো সম্পর্ক কিপিং আস ক্লোজ টু ইচ আদার এই তো বুঝে গেছো কারেক্ট আনসার কিপিং আস ক্লোজ টু ইচ আদার দিলেই হবে আখি কেন কঠিন লাগে ভাইয়া এই যে ভার্বটা আছে সেটার সাথে তুমি আইনজি যুক্ত করে দাও সাবজেক্টটাকে বাদ দিয়ে দাও ভার্বের সাথে আইনজি যুক্ত করে দাও কিপিং আস ক্লোজ টু ইচ আদার ঠিক আছে আচ্ছা এই যে কিপিং পিপল বা আস ক্লোজ টু ইচ আদার পিপল দিতে পারো আস দিতে পারো কারেক্ট হবে আচ্ছা রিলেশনশিপস আর নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ আচ্ছা সম্পর্কগুলো প্রয়োজন আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উই ক্যানট বি সেলফিশ আমরা সেলফিশ হতে পারি না এন্ড পজিটিভ মানে খুবই অধিকার পরায়ণ হইতে পারি না ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ এন ইফেক্টিভ রিলেশনশিপ যদি আমরা একটা ইফেক্টিভ কার্যকরী সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমরা সেলফিশ হতে পারি না সেখানে বলছে রিলেশনশিপস আচ্ছা এখানে যে জিনিসটা মার্ক করা কেটে দিছি যে পার্টটুকু ছাড়া ওইটা ছাড়া এইটা দিয়ে তোমরা একটু বানায় দাও রিমা তুমি ক্লাস লেটে আসছো এই জন্য আমি জানি দেখো বাকিরা ট্রাই করছে ভুল হইলেও ওরা ট্রাই করতেছে মানে কি ওরা শুরু থেকে আছে ঠিক আছে একজন বলছে ভাই আজ কেন আসবে তো এখানে আজ আছে তাই আজ আসবে রূপা বাক্য তো মিলতে হবে মানে বাক্যটা যদি শুরু হয় ভার্ব দিয়ে প্রথমটা যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয় পরের গুলো আমরা চেষ্টা করব ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে ঠিক আছে বলছে বিং নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ মাহিরা হোসেন বলছে চাঁদনি গৌরব তারপর তেজস্বী আবার বলছে বিং নিড বৃষ্টি তাইয়েবা আচ্ছা ঠিক আছে সিমিন দেখলাম এখানে বলছে রিলেশনশিপস আর নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ তাহলে কি বললাম বিং নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ এই তো বুঝে গেছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এটা কিন্তু পেসিভ ভয়েস এমিজারের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হওয়া মানে পেসিভ ভয়েস সো এমিজারের কারণে হচ্ছে বি সাথে আইএনজি বাকি যা আছে তা বিং নিডেড ফর ইমোশনাল হেলথ এই চাঁদনি সেলফিশিং কি করে হয় বাবা সেলফিশ তো কোনো ভার্ব না ঠিক আছে যেমন এমিজার এটা জন্মই হয়েছে বি থেকে যারা শুরু থেকে আসো তারা জানো সাথে যুক্ত হয়েছে আইএনজি সো বিং নিডেড ফর ইমোশনাল হেলথ ঠিক আছে ফারহান আমাদের কোর্সের তো ক্লাস হয়েছে প্লাস 2.0 এর কোর্সও ক্লাস হবে সো আমরা যতক্ষণ পর্যন্ত লিখছি দেখো উত্তর কিন্তু লিখে ফেলছি পরীক্ষায় কিন্তু আমরা 10 নম্বর পেয়ে গেলাম ঠিক আছে পরীক্ষায় আমরা 10 নম্বর পেয়ে গেলাম
আচ্ছা, এই ক্লাসটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের ইংলিশ 2.0 এর সৌজন্যে। 1.0 এর আমার এখানে অনেক মানে ক্লোজ বাই ব্রাদার আছো তোমরা সবাই, সবাই আমার খুব কাছের। ঠিক আছে? 2.0 আমরা শুরু করছি। আমি তোমাদেরকে দেখাই। এইচএস 10 এমএস লিখি আগে। 10 এমএস 10 মিনিট স্কুল লিখলাম, বা তোমরা অ্যাপে যাবা, অ্যাপে যাওয়ার পর এখানে লিখবা, সার্চে দিবা আর কি। ওকে, এখানে যাওয়ার পর জাস্ট সরাসরি সার্চ বারেও যাইতে পারো, আবার তোমার মতো করে এখানে এইচএসসি 27 লিখতে পারো। ধরো আমি লিখলাম যে আচ্ছা ইংলিশ লিখে শুধু সার্চ দিয়ে দেখি কি আসে। আচ্ছা, অনেক কিছু আসবে, সো এটা অনেক প্যারা হবে তোমাদের জন্য। ইংলিশ লিখবো না, আমরা লিখবো যে এইচএসসি 27 ইংলিশ লিখতে পারি, কি বলো? লিখে দেখি। হ্যাঁ, এইচএসসি 27, এই যে এইচএসসি 27 ইংলিশ লিখলাম। আচ্ছা দেখো, এই কি আমার কোর্স কোথায়? তাও তো আসছে না। দেখি আমরা অন্যভাবে আবার যাই, শুধু এইচএসসি 27 যাই, এই তো চলে আসবে এখন। দেখো এইচএসসি 27 যাওয়ার পর এখানে বাংলা ইংলিশ আইসিটি 3টা কোর্সই আছে। ধরো আমি শুধু ইংলিশ 2.0 তে ভর্তি দিতে চাও, মানে 1.0 তে এখন কেউ ভর্তি হয় না। হ্যাঁ, 2.0 কেন হয় না জানো? আমি তোমাদেরকে একদম দেখো অনেস্টলি বলি, 1.0 তে ভর্তি হইলে তুমি তো সামনে আর লাইভ ক্লাস পাবা না, ওদের ক্লাস এই মাসেই শেষ হয়ে যাবে, 9, 10, 8, 9 তারিখে। 2.0 তে ভর্তি হইলে 1.0 এর ক্লাসগুলোও পাবা, আবার 2.0 তে তো লাইভ ক্লাস হবেই। ঠিক আছে? আরো ক্লাস শেষ না, প্র্যাকটিস করাবো, আমি দেখাচ্ছি কিভাবে নিবা। সো শুরুতে রেখে যাই 10minuteschool.com এ গেলাম, ঠিক আছে, বা 10ms.com এ গেলাম, বা অ্যাপে গেলাম। একটু নিচে আসলে এইচএসসি 27 থাকবে, সেটাতে ক্লিক করলাম। একটু নিচে যদি যাই, আমরা এখানে দেখবো যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংরেজি 2.0, 2.0 তে ভর্তি হইও। হ্যাঁ, এই যে এখানে সব কিছু ডিটেইলে পাবা। কেমন? অলরেডি 717 জন ভর্তি হয়ে গেছে এই কোর্সটাতে। কোর্সটি কিনুন বাটনে যাবা, তারপর তুমি যদি মাস্টার বুক সহ নিতে চাও নিবা, আর না হয় এগিয়ে যান বাটনে ক্লিক করবা। ঠিক আছে, এই তো এখানে একটা প্রোমো কোড দেই, যারা আজকে ক্লাসে কষ্ট করে জয়েন করছো। এখানে তুমি কোনো স্পেস দেওয়া ছাড়া দুর্জয় এইচএসসি 27, কোনো স্পেস দিও না। হ্যাঁ, দুর্জয় এইচএসসি 27 লিখবে। এখন তো ডিসকাউন্ট 500 দেখাচ্ছে, 2500 টাকা, তখন 2200 টাকা হয়ে যাবে। ঠিক আছে, ফু, একটা ফুয়ের খেলা। দুর্জয় এইচএসসি 27 লিখলেই 2200 টাকা, 2250 টাকা হবে। তারপর শুরু করুন বাটনে ক্লিক করেই তুমি কোর্সটা কিনতে পারবা। কেমন? আচ্ছা চলো আমরা আরো প্র্যাকটিস করি। আমি আবারও বলছি, আমাদের এই টপিকটা খুবই সহজ, খুবই সহজ। এটা থেকে পরীক্ষায় আসবেই নিশ্চিত, এন্ড তোমার 10 নম্বর নিশ্চিত। কেমন? এখন আমরা যেই টপিকটা মানে যেই লেসনটা সলভ করব, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে লেসনটা সলভ করছি এটা হচ্ছে তোমার মেইন বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট লেসনগুলোর একটা। এখন আবার করব ওইটাও বেশ ইম্পর্টেন্ট। কি বলেছে যে এডুকেশন বা সিভিক এঙ্গেজমেন্টের যে দিকগুলো আছে বা ক্যারেক্টারিস্টিক গুলো আছে সেগুলো নিয়ে লিখতে হবে আমাদেরকে। আমি জাস্ট আজকে সবগুলোই ক্যারেক্টারিস্টিক্স বা দিকের কথা নিয়ে বলেছি, আগেও বলেছি এটা। আচ্ছা, বলছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। এটা হচ্ছে ইউনিট 1 এর লেসন 4 থেকে দেওয়া। এডুকেশন এইমস, এডুকেশন বা শিক্ষার লক্ষ্য হচ্ছে, এটা লক্ষ্য করে টার্গেট করে যে টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচার আচরণে পজিটিভ চেঞ্জ আনার জন্য, ব্রিং অ্যাবাউট মানে নিয়ে আসা, মানে শিক্ষা টার্গেট করে লক্ষ্য করে আমাদের আচার আচরণে পজিটিভ চেঞ্জ নিয়ে আসা। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইভস, আমাদের জীবনটাকে পরিবর্তন করতে, অ্যাজ ওয়েল এজ দ্য সোসাইটি উই লিভ ইন, পাশাপাশি যেই সমাজে আমরা বসবাস করি সেটাকে পরিবর্তন করতে। সো এই অংশটা থেকে আমরা যদি ফ্লো চার্ট বানাই, কি কি হতে পারে বলতো? ইসরাত, শুধু বাংলা হইলে বাংলা নিতে পারো, শুধু ইংলিশও নিতে পারো, শুধু আবার আইসিটি নিতে পারো, বা শুধু একসাথে বাংলা ইংলিশ আইসিটি 3টা নিতে পারো, তোমার ইচ্ছা ভাইয়া।
আচ্ছা, যদি তোমরা কোর্স আমি যেভাবে দেখাইছি ওইভাবেই কোর্সটাতে ভর্তি হতে পারবা। আমার ডিসকাউন্ট কোডটা ইউজ করলে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবা। তাও তোমার প্যারা হইলে 16910 তে কল দিও, ওরাও তোমাকে হেল্প করবে। আচ্ছা, বলছে ভাইয়া ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস হতে পারে, ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস হইতে পারে, অথবা একজন বলতেছে ভাই হেল্পিং আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস। চমৎকার, ইয়েস, ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, বা শুধু এতটুকু দিলা, অথবা হেল্পিং আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, অথবা হেল্পিং আস ট্রাই টু চেঞ্জ দ্য সোসাইটি, তাই না? সো কি হবে? এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। কি করতে পারি? ব্রিঙ্গিং অ্যাবাউট বা এইম কিন্তু একটা ভার্ব, সাবজেক্ট হিসেবে এডুকেশন আছে, এইম হচ্ছে ভার্ব। সো ভার্বের সাথে আই যুক্ত করলাম, দিলাম যে এইমিং টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার। ঠিক আছে? সো কি হবে? এইমিং টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার। ক্লিয়ার? আফরিন, সাদিয়া, আচ্ছা চলো এর পরেরটাতে যাই। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ বিহেভিয়ার, ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস। ও আমি তো উত্তরে বলে দিছি মনে হয়, হ্যাঁ বলে দিছি, হেল্পিং আস চেঞ্জ আওয়ার লাইফস এন্ড সোসাইটি। পরেরটা তোমরা বলো, আমি বলে দিছি, আমি এই লাইনটা তো বলে দিছি, তোমরা এটা করবা। এটা থেকে এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি। এটা কি আছে এখানে? হ্যাঁ আছে। তোমরা আমাকে এটা দিয়ে করে দাও যে এডুকেশন, শিক্ষা, দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, যেটা আমাদের মস্তিষ্ককে প্রজ্বলিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার আস, অথবা যেটা আমাদেরকে অনুপ্রাণিত করে না, টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, আমাদের সমাজের জন্য, সম্প্রদায়ের জন্য কাজ করতে, ইজ নট কমপ্লিটেড। ওই শিক্ষাটা আসলে পরিপূর্ণ না। সো এইখান থেকে এটুক পর্যন্ত আমাকে করে দাও। ফারিয়া, সুরাইয়া, রিমা, করে দাও তো ভাইয়া এটা। সনহিতা তালুকদার, ফারদিন ইকবাল, মিসবাউল হক। কি বলেছে? যে এডুকেশন, শিক্ষা, যে শিক্ষাটা ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, আমাদের মস্তিষ্ককে আলোকিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, অথবা আমাদেরকে অনুপ্রাণিত করে না সমাজের জন্য কাজ করতে, ইজ নট কমপ্লিটেড, ওইটা কমপ্লিট না। ঠিক আছে? অনেকেই ভুল করছে এটাতে। আমরা দিতে পারি কি? ইলুমিনেটিং মাইন্ডস এন্ড ইন্সপায়ারিং ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, অথবা ইন্সপায়ারিং আস দিলে হবে। থ্যাংক ইউ সামিয়া, নেহা, থ্যাংক ইউ। কিভাবে হবে বলো? বাক্যটা ছিল কি? যে এডুকেশন মানে মূলত এখানে বুঝাইতেছে যে শিক্ষা আমাদের মস্তিষ্ককে আলোকিত করে এবং আমাদেরকে অনুপ্রাণিত করে সমাজের জন্য কাজ করতে, মূলত এটা বুঝাচ্ছে। সো মানে এডুকেশন দ্যাট ডাজ নট, এটা তো আমরা বলতে পারি কি? ইলুমিনেটিং মাইন্ডস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, অথবা ইন্সপায়ারিং আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, যেভাবেই দাও হবে। যেমন এই যে রাবে যেটা দিয়েছে যে ইলুমিনেটিং, ইলুমিনেটিং এর পর আবার ইন্সপায়ার কেন দিবা? ইলুমিনেটিং মাইন্ডস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি দিতে পারো। ঠিক আছে? সাদিয়ারটাও হয়েছে, হাসিবেরটাও হয়েছে। Education is not all about getting grades or receiving certificates. We use education to make life better. বলছে শিক্ষা মানে এই না যে শুধুমাত্র গ্রেড, মানে এই যে জিপিএ 5 পাওয়া বা এই জিনিসগুলো না। We use education to make life better. আমরা এডুকেশনকে ব্যবহার করি জীবনটাকে আরো সহজ করার জন্য। সো এটা কি হবে বলো তো? রামিসা, তেজস্বী, জামিলা, আপন অর্থ যে চেঞ্জ হয়ে যাবে, নট দিতে হলে আবার এর আগে যে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, অক্সিলারি ভার্বের সাথে যে আবার তুমি আইএনজি দিতে পারবে না ভাইয়া।
আফরিন, অর্থ তো চেঞ্জ হচ্ছে না, মানে অর্থ তো এমন যে শিক্ষা আমাদেরকে আলোকিত করে, আমাদেরকে অনুপ্রাণিত করে, সো হবে ভাইয়া, সমস্যা নেই। বলছে ভাইয়া মেকিং লাইফ বেটার, শুধু এতটুকু দিব? এই যে ইউজিং এডুকেশন, এটা হইতে পারে। এই ইউজিং এডুকেশন টু মেকিং আবার দিও না, টু এর পরে বারবার বেস ফর্ম হয়। হ্যাঁ নিশাত, ঠিক বলেছো, ইউজিং এডুকেশন টু মেক লাইফ বেটার, ঠিক আছে, ইউজিং এডুকেশন টু মেক লাইফ বেটার, এটা দিতে পারো। কোথায় জানি আমরা দিলাম যে এই যে ইউজিং ইট, ইট বলতে কি এডুকেশন, হ্যাঁ এই যে দেখছো এখানে ইট এইভাবেই দিয়েছে, এডুকেশনটা পরে দিয়েছে যে মেকিং লাইফ বেটার থ্রু এডুকেশন, অথবা ইউজিং এডুকেশন টু মেক লাইফ বেটার। এরপর অংশটাকে বলছে যে উই আর এক্সপেক্টেড, আমাদের কাছে আশা করা হয়। দেখো অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? উই আর এক্সপেক্টেড, আমাদের কাছে আশা করা হয়, টু অ্যাপ্লাই দ্য নলেজ, আমাদের জ্ঞানটাকে যাতে আমরা অ্যাপ্লাই করি, স্কিলস, আমাদের স্কিলকেও যাতে অ্যাপ্লাই করি, এবং আমাদের ভ্যালু বা মূল্যবোধকেও যদি আমরা মূল্যবোধটাকে যাতে অ্যাপ্লাই করি, দ্যাট উই লার্ন ইন আ ক্লাসরুম, যেটা আমরা একটা শ্রেণীকক্ষে শিখি, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড। উই ক্যান অলসো ডু, উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, আমরা আসলে বিভিন্নভাবে, অনেকভাবে এটা করতে পারি। সো বলো এটা কি হবে, বলো এটা কি হবে? হ্যাঁ তাহসিনটা তো পেসিভে আছে বুঝলাম, সো এটা সঠিক উত্তরটা কি হবে? সাদিয়া, হানিফা বলছো ভাই ইউজিং এডুকেশন টু মেক লাইফ বেটার, এটা তো আগেরটা। বলছে এক্সপেক্টিং টু অ্যাপ্লাই নলেজ, না এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি তোমাদেরকে শিখিয়েছি আজকে, একটু ডিফারেন্ট ওয়েতে ভাইয়া তোমাদেরকে শিখিয়েছি, তাই না চাঁদনি, পারদিন? being expected to apply the knowledge, yes, কোথায় কোথায়? আচ্ছা আমি বলি, being expected to apply the knowledge বা being expected to apply the skills, ওকে এটুকু দিতে পারি আমরা, যেমন এখানে বলছে অ্যাপ্লাইং নলেজ স্কিলস এন্ড ভ্যালুজ ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড, অথবা বিং এক্সপেক্টেড, তারপর দিতে পারো, তোমার ইচ্ছা। সো এরপর কি বলছে, লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এরপর কি বলছে, সিভিক এঙ্গেজমেন্ট মিন্স ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ অফ আ কমিউনিটি ইউজিং নলেজ স্কিলস এন্ড ভ্যালুজ এন্ড মোটিভেশন। তোমরা আমাকে এইটা দিয়ে একটা করে দাও আগে, এইটুকু দিয়ে, যে সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে নাগরিক সম্পৃক্ততা, নাগরিক সম্পৃক্ততা মিন্স মানে হচ্ছে ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, সিভিক লাইফ মানে নাগরিক জীবনে, নাগরিক জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করা, অফ দ্য কমিউনিটি, সমাজের, ইউজিং নলেজ, জ্ঞানের ব্যবহার করে, স্কিলস, দক্ষতার ব্যবহার করে, ভ্যালুজ, মূল্যবোধের ব্যবহার করে, এন্ড মোটিভেশন, ঠিক আছে, এই জিনিসগুলো ব্যবহার করে নাগরিকের জীবনের পরিবর্তন আনাটা সিভিক এঙ্গেজমেন্ট। কেমন? তো বলো তো এটা কি হবে? রাইসা, শিমু, মুশফিকা, মিতু, বলো ভাইয়া দেখি এটা পারো কিনা। হ্যাঁ সুরাইয়া, এটা কি হবে বলো? একজন বলছে ভাইয়া মেকিং আ ডিফারেন্ট, একজন বলছে ওয়ার্কিং, এই ওয়ার্কিং এর পরে যদি মেক দিতে চাও, মেকের আগে তো টু দিতে হবে, যে ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স, ঠিক আছে, ওয়ার্কিং এর পরে যদি মেক দিতে চাও তাহলে তো এর আগে টু দিতে হবে, দুটো ভার্ব তো পাশাপাশি হইতে পারে না। সো বলছে যে ভাইয়া মেকিং আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি, এটা হইতে পারে, বা ওয়ার্কিং টু মেক, তাই না, ওইটাও হইতে পারে। আচ্ছা আরো আছে তো, আমি সরি উত্তরটা দেখানো উচিত হয় নাই। এরপর অংশটুকু দেখো কি বলেছে,
civic engagement promotes the quality of life in a community by contributing to the improvement of health and well-being of the people. লাস্ট লাইনটা থেকে করো তো। হ্যাঁ রামিসা আর নামিরা তোমরা কারেক্ট আনসার দিয়েছো। নিশাত এটা দিয়ে ট্রাই করো শেষ লাইনটা, যে civic engagement promotes the quality of life in a community by contributing to the improvement of health and well-being of the people. আপনদে ঐশী, মাইমুনা বৃষ্টি, মাসিয়া আমিন অমি, মাহবুবা তানিসা বলছে ভাইয়া মেকিং প্রমোটিং দ্য কোয়ালিটি অফ লাইফ। পারফেক্ট। প্রমোট এটার সাথে আইন যুক্ত করে দিলাম। promoting the quality of life in a community by contributing to the মানে promoting the quality of life দিলেই হবে, তাই না? আচ্ছা, এই যে in a community। সোফার আমাদের উত্তরটা এরকম দাঁড়ালো, সোফার। ঠিক আছে, আমি যদি তোমাদের মেইন বইটা দেখাই তোমাদেরকে, তোমাদের মেইন বইটা আনি ভাইয়া, দাঁড়াও আমি এনসিটিভিতে যাই। এনসিটিভি তোমাদেরকে তোমাদের যে ইংলিশ টেক্সট বুকটা আছে একটু যদি দেখাই, এটা ক্লিক করার আগেই চলে যাচ্ছে, মাউস দিয়ে দিতে হবে। ওকে, এই যে আসছে উচ্চ মাধ্যমিক। তোমরা কি দেখতেছো না স্ক্রিন? এখান থেকে আমি উচ্চ মাধ্যমিক স্তর যাব, দেন ইংলিশ। এটা একটু ডাউনলোড করতে হবে আমাদেরকে। 468 MB, ভালোই স্পিড, আরে ভালোই বড়। ঠিক আছে, হ্যাঁ রূপা ওইটা দিয়েও হবে, তুমি যেটা বলেছো। আচ্ছা, মহসিন, তাই নাকি? মহসিন বলছে ভাইয়া আজকের আগে আমি আর কোনোদিন ফ্লোচার্ট পড়ি নাই, 8 থেকে 10 পাবো ইনশাল্লাহ। মানে আমি এই মহসিনের এই কথাটাই, মানে মহসিন যেই কথাটা বলেছে এটাই মূলত সবার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। ঠিক আছে, মানে আমি জানি যে ধরেই তো তুমি 10-এ 10 পাবে এমন না, তাই না? ধরেই তুমি 10-এ 10 পাবা না। আজকের ক্লাস থেকে যে তোমার যে কনফিডেন্সটা তৈরি হয়েছে যে আমি এটাতে ভালো করবো, এই করবো সেই করবো, এটাই দরকার। এটার উপর ভিত্তি করে আমি তোমাকে জাস্ট মূলত বইটা ডাউনলোড করছি ইচ্ছে করে তোমাকে দেখানোর জন্য যে তুমি আসলে কিভাবে পড়বা। বাট এটা তো লোডই হচ্ছে না, এত বড়। আসছে দেখা যাচ্ছে না? আচ্ছা দেখো, অনেক বড় তো দেখা যাচ্ছে তো, রাইট? বইটা জুবিলি সবার কমেন্টে দেখি ভাইয়া, বাট কমেন্টের দিকে তাকাই থাকলে আর পড়ানো লাগতো না। এই যে এইখানে আছে তোমার। রিমঝিম বলছে ভাইয়া আইনজি দিয়ে শুরু না হলে কিভাবে করব? আইনজি জায়গায় 2+ ভার্ব দিয়ে শুরু হলে 2+ ভার্ব করবা। যেই এতক্ষণ পর্যন্ত যেই জায়গায় তুমি আইনজি দিয়েছো ওই জায়গায় 2+ ভার্ব দিবে, তাহলেই তো হলো, তাই না? আইনজি দিয়ে শুরু না হয় যদি শুধু ভার্ব দিয়ে শুরু হয়, এতক্ষণ পর্যন্ত যেখানে আইনজি যুক্ত করছে সেখানে করবো না। আচ্ছা চলো এটা একটু দেখাই। সিভিক এঙ্গেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা অনেকেই বলছো যে ভাই একটু কমন করে দেন, এই করেন সেই করেন। তোমাদেরকে একদম তোমাদের যে বোর্ড বইটা আছে এইটা থেকে বললাম সিভিক এঙ্গেজমেন্ট, আমরা এটা একটু আগেই পড়েছি, রাইট? যদি দেখাই, এই যে লাগবে। আচ্ছা, তারপর এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট যেটা এর আগে যেটা পড়ছিলাম আমরা, রিলেশনশিপস, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, বাট এডুকেশন এন্ড টেকনোলজি এটাও পড়বা, এটা থেকেও পরীক্ষা আসতে পারে, কারণ দুনিয়াটা ঘুরে যাচ্ছে, টেকনোলজির যুগ। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ইউনিট 2 সবগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফোক মিউজিক থেকে তোমার পরীক্ষা আসবে, হোয়াট ইজ বিউটি থেকে তোমার পরীক্ষায়
থিম এবং সামারি আসবে, এইভাবে বলে দিলাম। ইউনিট 2 এর লেসন 1 থেকে তোমার পরীক্ষায় থিম এবং সামারি আসবে। আর ফোক মিউজিক থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে, আর্ট এন্ড ক্রাফট থেকে আসতে পারে। ইম্পর্টেন্ট। মিথস অফ বেঙ্গল, এটা থেকে তোমার পরীক্ষায় থিম আসবে, ঠিক আছে। লিজেন্ড অফ গাজী, এটা থেকে প্রশ্ন আসতে পারে। ইকারাস আর খনা থেকে আসলে সর্বোচ্চ সামারি আসবে। হিস্ট্রির মধ্যে ট্রান্সফরমেটিভ স্পিচ মানে লেসন 2 অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। লেসন 2টা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট অবশ্যই বাকিগুলো দেখবা। হিউম্যান রাইটস এর এই চ্যাপ্টার পুরোটাই খুব একটু কম ইম্পর্টেন্ট। ইউনিট 6 এর লেসন 1 থেকে তুমি এই যে লেসন 1 থেকে প্রশ্ন আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট। ইউনিট 6 অনেক ইম্পর্টেন্ট। আবার বলি যে লেসন 2 থেকে তুমি লিখে নাও যে তোমার পরীক্ষায় সামারি এবং থিম আসবে। ইউনিট 6 এর লেসন 2 থেকে তোমার পরীক্ষায় সামারি এবং থিম আসবে। থিমের উপর আমি ভিডিও দিয়েছি ইউটিউবে, সেখান থেকে দেখতে পারো। এগুলো মানে 70 to 80% ইম্পর্টেন্ট, এগুলো থেকে আসতে পারে। দা আনবিটেন গার্ল থেকে প্রশ্ন এসেছে, তোমার সময় পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, আনবিটেন গার্ল। ইউনিট 8 এর লেসন 1 আমি মোটামুটি নিশ্চিত যে তোমার বোর্ড পরীক্ষায় 3টা প্যাসেজ আসবে না, তার মধ্যে যে কোনো একটা না একটা প্যাসেজে ইউনিট 8 এর লেসন 1 থাকবেই থাকবে 100%। আজকে কত তারিখ? আজকে হচ্ছে এপ্রিল না তো, মে মাসের 4 তারিখ, 4 মে। আমি তোমাদেরকে আজকের এই ক্লাসে, এখন বাজে সন্ধ্যা 7:57, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার পরীক্ষায় 3টা প্যাসেজের কোন একটা প্যাসেজে ইউনিট 8 এর লেসন 1 ফ্যামিলি রিলেশনশিপস থাকবে, নিশ্চিত থাকবে, ঠিক আছে। আমাদের ইন ম্যানবিল থেকে রিসেন্ট টাইমে আসতে শুরু করেছে। লেসন 2 থেকে আসলে থিম অথবা সামারি আসবে, ঠিক আছে। থিম অথবা সামারি আসবে। হ্যাঁ, ফারদিন ওইটাও ইম্পর্টেন্ট। ফারদিন যে একটা অ্যাডোলেসেন্সের কথা বলছে না, এই যে এটাও ইম্পর্টেন্ট, এটা থেকে অনেকবার প্রশ্ন আসছে। আমার একটা বই আছে এইচএসসি ইংলিশ মিশন A+, ওই বইয়ে আমি কিউআর সিস্টেম দিছি, কিউআর পদ্ধতি, যাতে স্টুডেন্টরা সব পড়তে না হয়। ওগুলি স্ক্যান করলে দেখা যায় প্রথম পেজে। যারা বইটা নিয়েছো তারা অলরেডি জানবা। ইংলিশ ফার্স্ট পেপারের যেই সাজেশন পেজটা আছে ওটা স্ক্যান করলে তোমাকে বলে দেওয়া আছে যে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। রকমারিতে পাওয়া যাবে বইটা। কনজিউমারিজম খুবই ইম্পর্টেন্ট ইউনিট 10 এর মধ্যে, ঠিক আছে। পিস এন্ড কনফ্লিক্টে আসলে এই যে লেসন 2টাই বেশি ইম্পর্টেন্ট আর কি। আর স্টোরিজ ফ্রম গাজাও একটু মোটামুটি চলে। ইউনিট 12 এর লেসন 1 যে কত বেশি ইম্পর্টেন্ট, ওয়াটার এভরিওয়্যার, এটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে, ঠিক আছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসে। সো লেসন 1 খুব ভালোভাবে পড়তে হবে। গ্রেট ইফেক্ট আর লেসন 4, 5 একটু দেখে রাখো আর কি। লেসন 3 কম ইম্পর্টেন্ট। আর রিডিং ফর প্লেজার এই পার্টটুকু তোমাদের মানে আগে এইচএসসি 26 ব্যাচের আছে, এর আগে কারো ছিল না। 26 ব্যাচের পরীক্ষা আগে, তারপর না তোমাদের পরীক্ষা। সো এখান থেকে বোর্ড থেকে বলছে যে চাঁদনি রকমারিতে পাবা, রকমারি.com গেলেই পাবা। আচ্ছা, বোর্ড থেকে বলছে যে রিডিং ফর প্লেজার অংশ থেকে প্রশ্ন হবে অন্যগুলোর মতো। সো তোমরা একটু ওয়েট করো, দেখো 26 ব্যাচের ভাইয়ারা জুলাই মাসে পরীক্ষা দিবে 7 তারিখে না 5 তারিখে ইংলিশ। সো তখন তুমি ওইখান থেকে আসলে দেখতে পারবা আর কি আরো ভালোভাবে। সাথী রকমারি থেকে বইটা নিছে, সাথীর কাছ থেকে রিভিউ নিয়ে তারপর বইটা কিনো। বই যদি সাথী বলে যে ভালো, তারপর নিও, আদারওয়াইজ নিও না, ঠিক আছে। এই যে সাথী বলছিল ও কিনছে, ঠিক আছে। সো একদম তোমার ঠিক যতটুকু লাগবে ওই বইটাতে ততটুকুই দেওয়া আছে। এনিওয়ে, বইটার নিয়ে কথা বলছি না, কথা বলছি আমরা আমাদের ইংলিশ 2.0 কোর্সটা নিয়ে, ঠিক আছে। সো তোমরা যারা ইংলিশ 1.0 কোর্সের আছো, তোমরা একটা কোয়েশ্চেন আমাদেরকে করো যে ভাইয়া 2.0 কোর্সে কি নতুন কিছু পড়ানো হবে কিনা। একদম সত্যি করে বলি, ফ্র্যাঙ্কলি বলি, 1.0 তে একদম বেসিক থেকে যেভাবে আমরা শুরু করছি মানে সবকিছু পড়াইছি, 2.0 তে সেম জিনিসটাই পড়বো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, যদি তোমার মনে হয় যে ভাই আমি আমার লাইভে ক্লাসগুলো করব, তাহলে তুমি 2.0 তে ভর্তি হতে পারো। সেক্ষেত্রে তোমার জন্য 50% ডিসকাউন্ট সরাসরি। কোর্সের দাম যদি কত 3000 টাকা হয়, তোমার জন্য 1500 টাকা। কোর্সের দাম যদি এমনি 2500 টাকা হয়, তোমার জন্য 1250 টাকা, এরকম মানে 50%। আর যদি তুমি 1.0 তে না থাকো, তাহলে আমি বলবো যে 2.0 তে আসতে পারো, তুমি ঠকবা না এতটুকু নিশ্চিত। কারণ তুমি যদি এখন মাসে কোথাও টিউশনি করো, সেখানেও তোমার দেখা গেছে মানে প্রাইভেট পড়ো যদি কোথাও, সেখানেও তোমার মাসে 1-2000 যাবে। সেখানে তুমি পুরো কোর্স ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পুরোটা একসাথে পাচ্ছ 2250 টাকায়, সেটা করতে পারো। হ্যাঁ সিয়াম বলো।
তাই নাকি আয়েশা? থ্যাংক ইউ আন্টিকে আমার সালাম জানাও। বলো সিয়াম কি বলতে চাও? সায়ের ইনশাল্লাহ দেখা হবে ভাইয়া। ওয়াজেহা কোনখানে ভাইয়া? মাইশা বলছে ভাইয়া রকমারিটা কি? রকমারি হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে বই বিক্রি করে। রকমারি.com লিখে সার্চ দিলেই পাবা। ওইখানে গিয়ে আমার নামটা লিখবা নাইম দুর্জয়, তাইলেই চলে আসবে। বা অথবা যে কোনো কনফিউশনে যে কোনো ধরনের কোয়েশ্চেনে তোমরা আমাদের এই নম্বরটাতে কল দিবা 16910 এই নম্বরে কল দিও। সকাল 9টা থেকে রাত 10টা যে কোনো সময় যে কোনো কনফিউশনে, ঠিক আছে? এটাতে কল দিলেও হবে। হ্যাঁ মুশফিকা পারবা। হ্যাঁ সিয়াম সবকিছুই পেন দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। নিশাত ঠিক আছে, বাট থিমের উপর কিন্তু আমার ফ্রি ক্লাসও আছে, ইউটিউবে গেলে পাবা। ঠিক আছে, আপাতত এখান থেকেও করতে পারো। থিম নাইম দুর্জয় লিখে সার্চ দিলেই হবে। হ্যাঁ অলরাইট, সো তোমরা যারা আছো তোমাদের সাথে কোর্সের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। এর আগে তোমাদের সাথে তো ফ্রি ক্লাসে হয়তো আর দেখা হবে না। আজকের মতো তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আমার বিশ্বাস আমরা তোমাকে ফ্লো চার্ট বুঝাইতে পারছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।